একটি দেশ যেখানে লক্ষ লক্ষ নারী প্রতিদিন একটাই স্বপ্ন বুকে ধরে বাঁচে, একটু ভালো সংসার, একজন বিশ্বস্ত সঙ্গী, একটু সম্মান। কিন্তু কখনো কখনো সেই স্বপ্নটাই হয়ে ওঠে সবচেয়ে বড় বিপদ। কারণ এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা স্বপ্নকে অস্ত্র বানায়, বিশ্বাসকে ফাঁদ বানায়, আর ভালোবাসার আশাকে পরিণত করে মৃত্যুতে। তার নাম মোহন কুমার বিবেকানন্দ। পেশায় স্কুল শিক্ষক, পরিচিতদের কাছে ভদ্র, শান্ত, পরিবার প্রিয় মানুষ। কিন্তু সেই মুখোশের আড়ালে ছিল ভারতের অন্যতম ভয়াবহ সিরিয়াল কিলার। পুলিশের ফাইলে তার নাম সায়ানাইড মোহন। 2003 থেকে 2009, মাত্র 6 বছরে কর্ণাটকের বিভিন্ন শহরে একে একে 20টি নারীর জীবন কেড়ে নিয়েছিল এই মানুষটি। না বন্দুকে, না ছুরিতে, একটি ছোট্ট বড়ি দিয়ে, যার নাম পটাশিয়াম সায়ানাইড। তার প্রতিটি শিকার তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্বাস করে গেছে এই মানুষটি তাদের ভালোবাসে, তাদের বিয়ে করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর সত্য, কিভাবে একজন সাধারণ শিক্ষক হয়ে উঠল ভারতের অন্যতম নিষ্ঠুর নারী, কিভাবে সে বছরের পর বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেরিয়েছে, এবং কিভাবে একটি মোবাইল ফোনের কল রেকর্ড হয়ে উঠেছিল তার পতনের কারণ। এটা শুধু একজন গল্প নয়, এটা সমাজের একটি আয়নার গল্প। সাল 1963, কর্ণাটকের দক্ষিণ কান্নাড়া জেলায় জন্ম নেয় মোহন কুমার বিবেকানন্দ। পরিবার সাধারণ, পরিবেশ অসাধারণ। পড়াশোনা করে সে হয় প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক, ব্যান্টোয়াল এলাকায়, দক্ষিণ কান্নাড়া জেলায়। 1980 সাল থেকে 2003 সাল পর্যন্ত টানা 23 বছর শিক্ষকতা। তার সহকর্মীরা বলতো ভদ্র, শান্ত, কারো সাথে ঝামেলায় যায় না। পাড়ার মানুষ বলতো সংসারী, পরিবারকে ভালোবাসে। কিন্তু এই ভদ্র মুখোশের আড়ালে কি ছিল? মোহন কুমার একটি নয়, দুটি আলাদা পরিবার তৈরি করেছিল। দুটি আলাদা বাড়ি, দুজন আলাদা স্ত্রী, প্রতিটি স্ত্রীর সঙ্গে দুটি করে সন্তান। এবং এই দুটি পরিবারে কেউই জানতো না অপরটির অস্তিত্ব। এই দ্বৈত জীবনযাপনই ছিল মোহনের প্রথম মিথ্যার স্তম্ভ। কিন্তু আরও আগে তার জীবনে এসেছিল একটি ঘটনা, যা তাকে চিনিয়ে দিয়েছিল সে আসলে কতটা নিষ্ঠুর হতে পারে। বহু বছর আগে এক তরুণীর সঙ্গে মোহনের সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল সে। আর সেই বেরিয়ে আসার পথ হিসেবে সে বেছে নিয়েছিল সেই তরুণীকে এসে একটি সেতু থেকে নিচে ঠেলে দেওয়ার চেষ্টা করে। মেয়েটি অলৌকিকভাবে বেঁচে যায়। মোহনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকায় সে ছাড়া পেয়ে যায়। আর সেই মুহূর্তটাই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বিপজ্জনক বোধোদয়। সে বুঝে যায় সে পার পেয়ে যেতে পারে, এবং জেলের ভেতরেই তার পরিচয় হয় এক স্বর্ণকারের সঙ্গে। সেই স্বর্ণকারের কাছ থেকেই সে জানতে পারে পটাশিয়াম সায়ানাইড সম্পর্কে। এই বিষয়টি কিভাবে কাজ করে, কতটুকুতে মানুষ যায়, কতটা দ্রুত। জেল থেকে বেরিয়ে মোহন একটি রাসায়নিকের দোকানে যায়, নিজেকে পরিচয় দেয় স্বর্ণকার হিসেবে। কারণ স্বর্ণকারের কাজে সায়ানাইডের ব্যবহার আছে, তাই কেনাও সন্দেহজনক নয়। সে সায়ানাইড কিনে আনে, এবং তারপর শুরু হয় ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। মোহন কুমারের পদ্ধতিটা ছিল সুচিন্তিত, সুপরিকল্পিত এবং শয়তানি বুদ্ধিতে ভরপুর। সে তার শিকার বাস্তু অত্যন্ত নির্দিষ্ট মানদণ্ডে। প্রথমত বয়স, সাধারণত 22 থেকে 35 বছর, মানে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত সামাজিক অবস্থান, গৃহকর্মী, আয়া, ক্ষেতমজুর, হোস্টেল কর্মী, মানে সমাজের নিচু স্তরের নারীরা, যারা একটু ভালো জীবনের স্বপ্ন দেখে কিন্তু সুযোগ পায় না। তৃতীয়ত পারিবারিক অবস্থা, যাদের পরিবার যৌতুক দিতে পারছে না, যাদের কারণে বিয়ে আটকে আছে। এই 3টি মানদণ্ড মিলে গেলেই মোহনের র্যাডারে উঠে আসতো সেই নারী। মোহন নিজেকে পরিচয় দিত বিভিন্ন ছদ্মনামে, কখনো আনন্দ, কখনো ভাস্কর, কখনো ভাস্কর রাও, কখনো শ্রীধর। বলতো সরকারি চাকরি করে, ভালো আয়, কোনো স্ত্রী নেই, সন্তান নেই, এবং সবচেয়ে বড় টোপ, যৌতুক ছাড়াই বিয়ে করতে রাজি। ভারতের দক্ষিণে যৌতুকের চাপে বহু পরিবার মেয়েদের বিয়ে দিতে পারে না। সমাজে লজ্জা, পরিবারের চাপ, মেয়ের মুখের দিকে তাকানো যায় না। এই পরিস্থিতিতে মোহনের প্রস্তাব স্বর্গ থেকে নামা সুযোগের মতো।
পরিবার রাজি হয়ে যেত, মেয়ে রাজি হয়ে যেত। এরপর শুরু হতো তার পরবর্তী ধাপ। মোহন মেয়েটিকে বলতো বিয়ের আগে একটু ঘুরতে যেতে চায়, তাকে সোনার গহনা কিনে দিতে চায়, বিয়ের উপহার। তারা রওনা দিত দূরের কোনো শহরে, কখনো হাসান, কখনো মাইসোর, কখনো বেঙ্গালুরু, কখনো মাঙ্গালোর। বাস স্ট্যান্ডের কাছে কোনো একটি সস্তা লজে উঠত তারা। রাতে মোহন সেই নারীটিকে করত। সকালে মোহন মেয়েটিকে কাছের বাস স্ট্যান্ডের মহিলা টয়লেটে পাঠাতো, সাথে দিত একটি ছোট্ট বড়ি, বলতো এটা গর্ভনিরোধক ঔষধ, খেয়ে নাও। মেয়েটি বিশ্বাস করত, কারণ সে ভালোবাসত এই মানুষটি তার হবু স্বামী। টয়লেটে ঢুকে মেয়েটি বড়িটা গিলে নিত। বাইরে মোহন অপেক্ষা করত ঠিক 30 মিনিট। তারপর মেয়েটির গহনা, মোবাইল ফোন, টাকা পয়সা সব নিয়ে সে চলে যেত একা। টয়লেটের ভেতর পড়ে থাকতো একটি নিথর শরীর, অচেনা, অজানা, নিঃসঙ্গ, যার পরিচয় হয়তো কখনো জানা যেত না। এই একই কাহিনী বারবার, বছরের পর বছর। 2003 অন্ধকারের উদয়, দক্ষিণ কর্ণাটকের একটি বাস স্ট্যান্ড। একজন তরুণী নিখোঁজ। কিছুদিন পরে তার দেহ পাওয়া যায়। পোস্টমর্টমে ধরা পড়ে শরীরে সায়ানাইড। পুলিশের ফাইলে নথিভুক্ত হয় অস্বাভাবিক মৃত্যু, কারণ অজানা। মামলা ঝুলে থাকে। আর মোহন কুমার তখন অনেক দূরে, অন্য কোনো শহরে। 2004 থেকে 5 মৌসুম। শুধু 2005 সালে 6 জন নারী, 6টি আলাদা জেলা, 6টি আলাদা থানা, 6টি আলাদা মামলা। কেউ কারোর সাথে তথ্য ভাগ করে নেয়নি। কোনো থানা ভাবেনি এগুলো হয়তো এক ব্যক্তির কাজ। প্রতিটি দেহ পাওয়া গেছে বাস স্ট্যান্ডের টয়লেটে বা কাছাকাছি কোনো জায়গায়। প্রতিটি শরীরে সায়ানাইড। প্রতিটি নারী ছিল অবিবাহিত, দরিদ্র পরিবারের। কিন্তু কেউ বুঝতে পারেনি এগুলো একজনের কাজ। মোহন প্রতিটি শিকারের মোবাইল ফোন নিজের কাছে রাখত। সেই নারীর ফোন থেকেই পরবর্তী শিকারের সঙ্গে যোগাযোগ করত। একটু ভাবুন, একজন মেয়ের ফোন থেকে পরের শিকারকে ডাকছে। এটাই ছিল মোহন। 2006-7 সাল। পুলিশের মাথায় সন্দেহের বীজ। আস্তে আস্তে কিছু গোয়েন্দা আধিকারিক লক্ষ্য করতে শুরু করেন একটি প্যাটার্ন। সব দেহ নারীর, সবার শরীরে সায়ানাইড, সবাই বিয়ের স্বপ্ন দেখছিল, সবাই হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর অবস্থায় পাওয়া যায়। কিন্তু সন্দেহজনক কেউ নেই। পুলিশ প্রথমে ভাবে মানব চক্র, সংঘবদ্ধ অপরাধ গোষ্ঠী, হয়তো কোনো ব্যবসার সঙ্গে যুক্ত। একজন একা মানুষ, একজন স্কুল শিক্ষক, সেটা কারোর মাথায় আসেনি। ফেব্রুয়ারি 2009, কাবেরীর মৃত্যু। কেরালার কাসারগোড়ের একটি মেয়ে কাবেরী একটি মহিলা হোস্টেলে রান্নার কাজ করত। মোহন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। ফেব্রুয়ারি মাসে কাবেরী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবার থানায় অভিযোগ করে। সেই মাসেই মাইশোরের বাস স্ট্যান্ডের মহিলা টয়লেটে পাওয়া যায় একটি অপরিচিত নারীর দেহ। পরিচয় শনাক্ত হয় না, দাহ করে দেয়া হয়। কাবেরীর পরিবার তখনও জানত না তাদের মেয়ে আর ফিরবে না, সে আগেই চলে গেছে একটি ছোট্ট বড়ির। মার্চ 2009, আরও 4টি প্রাণ। কাবেরীর মৃত্যুর পরও মোহন থামেনি। আরও 4 জন নারী, আরও 4টি বাস স্ট্যান্ড, আরও 4টি সায়ানাইড বড়ি। সে ছিল অপ্রতিরোধ্য, কারণ সে জানত কেউ তাকে খুঁজছে না। জুন 2009, অনিতা, বয়স 22 বছর, 7ম শ্রেণী পর্যন্ত পড়েছে। পরিবার দরিদ্র, বাবা মা সাধারণ মানুষ। বিয়ের বয়স হয়েছে মেয়ের, কিন্তু যৌতুক দেওয়ার সামর্থ্য নেই। এই সময়ে অনিতার জীবনে আসে সেই ফোন কল। অপর প্রান্তে একজন মানুষ সে বলে সে অনিতাকে বিয়ে করতে চায়, যৌতুক লাগবে না, ভালো রাখবে। অনিতার বাবা মা জানতো না এই মানুষটি কে, কোথায় থাকে, আসলে সে কি। একদিন অনিতা ঘর থেকে বেরোয়, আর ফেরেনি। দিন গেল, সপ্তাহ গেল, পরিবার থানায় গেল, মামলা হলো, কিন্তু কোনো সূত্র নেই। কিছুদিন পরে হাসানের একটি লজের কাছে পাওয়া যায় একটি নারীর দেহ। পরিচয় অজানা। কর্তৃপক্ষ দাহ করে দেয়। অনিতার বাবা মা জানতেও পারেনি তাদের মেয়ে কোথায় শেষ হয়ে গেছে। কিন্তু এবার পুলিশ একটি কাজ করলো। তারা অনিতার মোবাইল নম্বরে কল ডিটেলস রেকর্ড বিশ্লেষণ করলো এবং আবিষ্কার করলো অনিতার ফোন কল থেকে শেষ যোগাযোগ হয়েছিল একটি বিশেষ নম্বরে। সেই নম্বরটি ট্রেস করতে গিয়ে দেখা গেল
সেই নম্বরটি আবার আরেকটি নিখোঁজ মেয়ের ফোন কলের সাথে যুক্ত। পুলিশ আরও গভীরে গেল, এক সংযোগ থেকে আরেক সংযোগ, এবং প্রতিটি ফোনের লোকেশন ট্র্যাক করতে গিয়ে দেখা গেল সব ফোন একসময় ছিল ম্যাঙ্গালোরের একটি উপশহরে। দারলাকাট্টে। পুলিশ সেখানে গেল। একটি বাড়ি, দরজায় কড়া নাড়ল। খুলল একজন তরুণ ছেলে, নাম ধনুষ। পুলিশ জিজ্ঞেস করল, এই ফোনটা তোমার? ধনুষ বলল, না, আমার মামা আমাকে দিয়েছে। মামার নাম কি? মোহন। পুলিশের তদন্তে এর আগে যত নারীর ফোন ছিল সেগুলোর লোকেশন ট্রেল একটি জায়গায় মিলে যাচ্ছিল, এবং পুলিশ আবিষ্কার করল সব ফোনে একটি নির্দিষ্ট নাম বারবার আসছে, মোহন। কখনো আনন্দ, কখনো ভাস্কর, কখনো শ্রীধর, কিন্তু আসল মানুষটি একজনই, মোহন কুমার বিবেকানন্দ, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, 2 পরিবারের স্বামী এবং অন্তত 20 জন নারীর গাড়ি। অক্টোবর 2009। পুলিশের হাতে এখন অনেক সূত্র, কিন্তু মোহন এখনো ধরা পড়েনি। তদন্তকারীরা জানে এই মানুষটি এখনো তার পরবর্তী শিকারের দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশ একটি সাহসী সিদ্ধান্ত নিল। একজন নারী পুলিশ কর্মীকে কাজে লাগানো হলো মোহনের পরবর্তী শিকার হওয়ার ভান করতে। মোহন জানত না এবার তার জন্য জাল পাতা হয়েছে। সে যোগাযোগ করল, সে কথা বলল, সে পরিকল্পনা করল, এবং 21শে অক্টোবর 2009 পুলিশ মোহন কুমারকে ঘিরে ফেলল। তার কাছ থেকে উদ্ধার হলো 8টি পটাশিয়াম সায়ানাইড ট্যাবলেট, আগামী শিকারদের জন্য প্রস্তুত, 4টি মোবাইল ফোন তার কারদের, অনিতার গহনা যা সে একটি গোল্ড লোন সংস্থায় বন্ধক দিতে গিয়েছিল, এবং একাধিক মিথ্যা পরিচয়পত্র। মোহন প্রথমে সব অস্বীকার করে, কিন্তু পুলিশের কাছে ছিল অপ্রতিরোধ্য প্রমাণ, ফোন রেকর্ড, লজের রেজিস্টার, চেক ইন চেক আউটের সময়, সোনার দোকানের বন্ধকের রেকর্ড, সাইবার লোকেশন ট্র্যাকিং। একে একে সব প্রমাণের সামনে দাঁড়িয়ে মোহন কুমার শেষ পর্যন্ত মুখ খুলল, এবং যা বলল তা শুনে তদন্তকারীরা পর্যন্ত স্তব্ধ হয়ে গেলেন। সে স্বীকার করল, একটি নয়, 2টি নয়, 20টি। প্রতিটি বিবরণ সে দিল ঠান্ডা মাথায়। কোথায় লজ ছিল, কোথায় বাস স্ট্যান্ড ছিল, কোন টয়লেট, কিভাবে বড়ি দিয়েছিল, কত মিনিট অপেক্ষা করেছিল, সমস্ত কিছু। কোনো অনুতাপ নেই, কোনো কান্না নেই, কোনো অনুশোচনা নেই। তদন্তকারীরা পরে জানিয়েছেন মোহন তার শিকারদের উর্বরতার চক্র পর্যন্ত ট্র্যাক করত। সেটা মাথায় রেখে সায়ানাইড দেওয়ার সময় নির্ধারণ করত। এই ঠান্ডা মাথার পরিকল্পনা দেখে তদন্তকারীরা বুঝেছিলেন এই মানুষটি কোনো উন্মাদ নয়, এ সম্পূর্ণ সচেতনভাবে, সুপরিকল্পিতভাবে বারবার করেছে। গ্রেপ্তারের পর মোহন কুমারের বিরুদ্ধে মোট 20টি মামলা দায়ের হয়। ম্যাঙ্গালোরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচার শুরু হয়। বিচার চলে 2 বছর। 2013 সালে অনিতার মামলায় প্রথম রায় ঘোষণা হয়। বিচারক BK নায়েক তার 91 পৃষ্ঠার রায়ে লেখেন, আসামি কোনো অনুশোচনা প্রকাশ করেনি। মোহন কুমারকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আদালতে সেদিনও সে ছিল নির্বিকার, ক্যামেরার সামনে সে হাসত। অনিতার বাবা পরে বলেছিলেন, টেলিভিশনে সে দেখেছে আদালতে নিয়ে যাওয়ার সময় মোহন হাসছে, কিন্তু তারা আদালতে যাননি। তাদের একটাই আফসোস, শেষবার মেয়ের মুখটা দেখতে পাননি। 3টি পৃথক মামলায় মোহনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু 2017 সালে কর্ণাটক হাইকোর্ট সেই দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করে দেয়। 2020 সালে তার 20তম চূড়ান্ত মামলায় আবার যাবজ্জীবন। বর্তমানে মোহন কুমার কর্ণাটকের বেলাগাভীর হিন্দলগা সেন্ট্রাল কারাগারে বন্দী। সে এখনো বেঁচে আছে। যে 20টি জীবন সে কেড়ে নিয়েছিল তাদের পরিবারগুলো এখনো শোকে ডুবে আছে। সেই কারাগারের 4 দেওয়ালের মধ্যে মোহন কুমার প্রতিদিন বাঁচছে। প্রশ্ন হচ্ছে, মোহন কুমার কেন এটা করেছিলেন? অপরাধ মনোবিজ্ঞানীরা বলেন সে ছিল একজন সাইকোপ্যাথ, সহমর্মিতার সম্পূর্ণ অভাব। নিজের সুবিধার জন্য সে যে কোনো কিছু করতে সক্ষম। মিথ্যা কথা বলা তার কাছে স্বাভাবিক শ্বাস নেওয়ার মতো। তার অপরাধের পেছনে ছিল 2টি স্তম্ভ। প্রথমত লোভ। প্রতিটি শিকারের গহনা বিক্রি করে, ব্যাংক লোন জালিয়াতি করে
সে অর্থ উপার্জন করত, তার দুটি পরিবার চালাতে হতো, জীবন চালাতে হতো। দ্বিতীয়ত ক্ষমতার নেশা। সে বুঝেছিল সমাজের দুর্বল মানুষদের সে যা ইচ্ছে করতে পারে, তাদের সে পারে, ধরা পড়ে না। এই নিয়ন্ত্রণের অনুভূতিটাই তার কাছে নেশার মতো ছিল। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আসে। মোহন কুমার একা করেছে ঠিকই, কিন্তু তার হাতকে শক্তিশালী করেছিল যৌতুক প্রথা। যে সমাজে একটি মেয়েকে বিয়ে দিতে হলে লক্ষ টাকার যৌতুক লাগে, সেই সমাজে মেয়ের বিয়ে না হলে পরিবারের সম্মান যায়। যে সমাজে একটি নারীর মূল্য নির্ধারিত হয় তার বিবাহ যোগ্যতা দিয়ে, সেই সমাজেই মোহন কুমারের মতো শিকারীরা বেঁচে থাকে করে পার পেয়ে যায়। আর পুলিশের ব্যর্থতা, বিভিন্ন থানার মধ্যে তথ্য ভাগাভাগি না করা, প্রতিটি মামলাকে আলাদা করে দেখা, প্যাটার্ন চিনতে না পারা, এই প্রাতিষ্ঠানিক দুর্বলতা কিন্তু মোহনকে দীর্ঘ 6 বছর ধরে নিরাপদ রেখেছিল। 20টি মোমবাতি, 20টি জীবন, 20টি স্বপ্ন, যা একটি মিথ্যা প্রতিশ্রুতির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অনিতা, কাবেরী, লীলাবতী, সুনন্দা এবং আরও যাদের নাম হয়তো ইতিহাস সম্পূর্ণভাবে মনে রাখেনি। মোহন কুমারের গল্প তার গ্রেপ্তারিতে শেষ হয়নি। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় একটি মুখোশ পরা মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। এই গল্প মনে করিয়ে দেয় পুলিশি ব্যর্থতা, তথ্য আদান প্রদানের অভাব এবং সমাজের উদাসীনতা কিভাবে একজন হত্যাকারীকে 6 বছরের জন্য আড়াল করে রেখেছিল। এই গল্প মনে করিয়ে দেয় একটি ফোন কল, একটি সূত্র, একটি সাহসী তদন্ত সব পরিবর্তন করে দিতে পারে। 2023 সালে দাহার ওয়েব সিরিজে মোহনের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে একটি চরিত্র তৈরি হয়েছে। 2025 সালে ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস চলচ্চিত্র এই ঘটনা থেকে অনুপ্রাণিত। কারণ এই গল্প ভুলে যাওয়ার নয়, এই গল্প মনে রাখার, যেন আর কোনো অনিতা, কোনো কাবেরী একটি মিথ্যা প্রতিশ্রুতির প্রাণ না হারায়। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার মনে কোনো প্রশ্ন তুলে থাকে, কোনো ভাবনার জন্ম দিয়ে থাকে, তাহলে কমেন্ট করে জানান। কারণ সত্য গল্প সবার জানা দরকার। ভালো থাকবেন।